বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। যাই হোক, আজ আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। সেটা হচ্ছে একাদশ শ্রেণীর সম্পূর্ণ ভূগোলের একদিকে যেমন সাজেশন, অন্যদিকে মডেল কোশ্চেন বা কোথা থেকে কিভাবে প্রশ্ন আসবে এবং নতুন সিলেবাসটা কি আছে তার বিস্তারিত আলোচনা। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং একটা ভিডিওর মাধ্যমেই আমি কিন্তু তোমাদের টোটাল বিষয়টি ক্লিয়ার করে দেবো। এবং ভিডিওটি কমপ্লিটভাবে তোমরা যদি বুঝে নিতে পারো তাহলে দেখবে যে জিওগ্রাফির একটা বিশাল অংশ তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। যে প্রশ্নগুলো তোমাদের মনের ভেতরে ছিল সমস্ত প্রশ্নই তোমাদের ক্লিয়ার হবে এবং তার সঙ্গে মূল ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন বা অধ্যায় ভিত্তিক কী কী প্রশ্নগুলো তোমরা এবছরের জন্য বিশেষ করে পড়বে সে সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে। তো যাই হোক, শুরু করছি মূল বিষয়। তো প্রথমেই দেখো, আমরা প্রথমে একটা সিলেবাস সম্পর্কে জেনেছিলাম, তারপরে কিন্তু আবার সেই সিলেবাসটা সংশোধিত হয়েছে এবং নতুন সিলেবাস আমরা সবাই পেয়েছি। তো সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা একটু মডেল কোশ্চেন সম্পর্কে আলোচনা করে নিই। দেখো, আমাদের বিভাগ কয়ে আমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হয়, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে। তোমাদের কিন্তু খাতায় এক লাইনে উত্তর করতে হয়, বা কেউ যদি মনে করো যে শুধু দাগ নম্বর লিখে উত্তরটা লিখবে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কি বললাম, বোঝা গেল? বা কেউ যদি মনে করো যে না, আমি পূর্ণ বাক্যে উত্তরটা লিখবো, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে তুমি যেভাবে হোক সেভাবে সঠিক উত্তরটা লিখলেই হলো। তো এই সঠিক উত্তর নির্বাচন এটা কিন্তু 21টা থাকে এবং 21টায় উত্তর করতে হয়। এখানে সাধারণভাবে খুব একটা থাকে না, হয়তো একটা দুটোতে থাকে, কিন্তু সেটাও ধরা ছোঁয়ার বাইরে। নেক্সট যেটা বিষয়টা রয়েছে, আমাদের এক বাক্যে উত্তর দাও, অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন রকম বিষয় থাকে, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে এসএকিউ টাইপের কোশ্চেন, অর্থাৎ তোমাকে প্রশ্নটা তুলে দেওয়া হলো, তারপরে তার উত্তরটা দিতে হয়, এক লাইনে উত্তর দিতে হয়। এক্ষেত্রেও তোমাকে খাতাই করতে হবে এবং খুব সংক্ষেপে মোটামুটি 20 থেকে 30টা শব্দের মধ্যেই চেষ্টা করতে হবে উত্তরগুলো লিখে দেওয়ার। এই ক্ষেত্রে মূল যে প্রশ্ন তার সংজ্ঞার সঙ্গে বিভিন্ন রকম বৈশিষ্ট্য বা অন্যান্য কোনো বিষয় সেগুলো উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র মূল উত্তরটা অতি সংক্ষেপে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারলেই কিন্তু হলো। এবার চলে আসি আমাদের বিভাগ গয়ে। আমাদের যে মূল বিষয়টা থাকে সেটা হলো 7 মার্কের কোশ্চেন লিখতে হয় আমাদের 5টা, অর্থাৎ 5টা 7 মার্কের কোশ্চেন হলে আমাদের মোট থাকছে 35 মার্ক। কিন্তু যে ব্যাপারটা হলো, এখানে যে 7 মার্কের প্রশ্ন আমাদের লিখতে হয় সেটা কিন্তু ডাইরেক্ট 7 মার্ক পরীক্ষায় আসে না বললেই চলে। তাহলে কিভাবে আমাদের প্রশ্ন আসে? বিভিন্ন রকমভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। যেমন ধরো বললো যে 3+4 আসতে পারে, 5+2 আসতে পারে, 6+1 আসতে পারে, 1+2+3, 1+2+4 এভাবেও আসতে পারে। যাই হোক, মানে ব্রেকিং প্রশ্ন যেটাকে বলা হয় সেভাবে কিন্তু প্রশ্নগুলো থাকে এবং এভাবেই আমাদের প্রশ্নগুলো হয়। এবার দেখা যাচ্ছে আমাদের যে 5টা প্রশ্ন, অর্থাৎ দেখো আমি পরিষ্কারভাবে বলে দিই, 1 নম্বর 2 নম্বর তো বিষয় গেল। পরবর্তী যে প্রশ্নগুলো, অর্থাৎ 5 থেকে শুরু করে 8, এই যে 5টা প্রশ্ন থাকে, এই 5টা প্রশ্নের ভেতরে, অর্থাৎ আমি আবারও বলে দিচ্ছি, দেখো বড় যে 5টা কোশ্চেন আসে, অর্থাৎ 5 দাগ, 6 দাগ, 7 দাগ, 8 দাগ এবং 3 দাগ থেকে শুরু হবে, 3 দাগ, 4 দাগ, 5, 6, 7, 8, এই যে 3, 4, 5, 6, 7, 7 দাগ পর্যন্ত যে 5টা প্রশ্ন আছে, এই প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে অর থাকবে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। কি বললাম, বোঝা গেল? এবার দেখা যাচ্ছে প্রথম প্রশ্নের ক্ষেত্রে সাধারণভাবে বিগত বছরগুলোতে অর এসছে, পরের প্রশ্নটা অর এসছে, আবার দেখা যাচ্ছে 6 দাগ বা 7 দাগের প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অর দেয়নি। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো কোনো প্রশ্নের ক্ষেত্রে অর থাকে, আবার কোনো কোনো প্রশ্নের ক্ষেত্রে কিন্তু অর থাকে না। তবে 3 দাগ এবং 4 দাগ সাধারণভাবে অর থাকে। তো যাই হোক, সেটার দিকে আমরা লক্ষ্য না রেখে আমি বলবো যে এমনভাবেই আমরা প্র্যাকটিস করব যাতে করে অরের জন্য আমাদের অপেক্ষা করে না থাকতে হয়, বা যাই আসুক আমরা যেন সমস্ত বিষয়গুলো কমন পাই। সেটা নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে, কারণ যেহেতু সিলেবাস আবার সংশোধিত হয়েছে এবং সম্পূর্ণ নতুন সিলেবাসের ওপরে যতক্ষণ না পর্যন্ত একটা কোশ্চেন আমরা পাচ্ছি, সেইভাবে কিন্তু আমরা 100% বলতে পারবো না যে কোনটায় কী হবে। অতএব সেক্ষেত্রে আমরা বলবো এবার আমরা প্রত্যেকটা বিষয়কেই জোর দিয়ে পড়বো। নেক্সট, এবার আমরা চলে আসি আমাদের সিলেবাস অনুসারে। তাহলে কি হলো দেখো ব্যাপারটা, টোটাল আমাদের 21টা এমসিকিউ, 14টা এসিকিউ এবং 35 মার্কের ব্রড কোশ্চেন, সব মিলিয়ে হলো আমাদের 70 মার্ক এবং আমাদের 30 মার্ক রয়েছে প্র্যাকটিক্যাল। সর্বসাকুল্যে আমাদের কত হলো? 100 মার্কের পরীক্ষা। বোঝা গেল নিশ্চয়ই? আমরা সময় পাবো কত? 3 ঘন্টা 15 মিনিট টাইম এই 70 মার্কের জন্যই। বোঝা গেল? পরিষ্কার, কনসেপ্ট ক্লিয়ার। এবার চলে আসি আমরা পরের পার্ট, আমাদের স্যার এবছর কোন কোন চ্যাপ্টারগুলো আছে। দেখো, আমাদের যে চ্যাপ্টারগুলো এবছর এই মুহূর্তে শেষ মুহূর্তের সংশোধিত পরিবর্তিত সিলেবাস অনুসারে আমরা যে চ্যাপ্টারগুলো পেয়েছি সেটা হলো পাঠ্য বিষয় হিসেবে ভূগোল, প্রাকৃতিক ভূগোলের নীতি, বাড়িমণ্ডল, জীবমণ্ডল, অরণ্য, মৎস্য সম্পদ এবং ভূমির ব্যবহার ও খনিজ সম্পদ। অর্থাৎ এই যে পার্টগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, এই প্রত্যেকটা পার্টই কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্গত। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে একদম ফার্স্ট জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, সেকেন্ড যেটা বলছে প্রিন্সিপালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, 3 নম্বর যেটা আমরা বলছি হাইড্রোস্ফিয়ার, তারপরে আমরা যেটা বলছি জীবমণ্ডল অর্থাৎ বায়োস্ফিয়ার, তারপরে আমাদের যেটা রয়েছে অরণ্য, এখানে রয়েছে ফরেস্ট,
তারপরে দেখো রয়েছে যেটা মৎস্য, তো তোমার মৎস্যর ক্ষেত্রে যেটা রয়েছে ফিশিং, তারপরে রয়েছে ল্যান্ড ইউজ প্যাটার্ন, এবং তারপরে ওয়াটার রিসোর্সেস এবং মিনারেল অ্যান্ড পাওয়ার রিসোর্সেস। অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। একটা বিষয় তোমাদের মনে করিয়ে দিই, তাহলে আমাদের মূলত সিলেবাস থেকে কি বাদ গেছে। আমাদের মূলত সিলেবাস থেকে যেটা বাদ গেছে সেটা হলো 3 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ আমাদের যেটা জিওমরফিক প্রসেস রয়েছে তার মধ্যে ভাঁজ, চ্যুতি, অগ্ন্যুৎপাত, তারপরে ভূমিকম্প, এই যে পার্টটা রয়েছে একমাত্র এই পার্টটাই কিন্তু আমাদের বাদ গেছে। বোঝা গেল কি বললাম একদম পরিষ্কারভাবে? আর বাদ বাকি সমস্ত পার্টই কিন্তু আমাদের রয়েছে। তাহলে দেখো আমাদের টোটাল নিউ সিলেবাস অনুসারে আমাদের দুটো অংশ রয়েছে, একটা হলো ফিজিক্যাল জিওগ্রাফি এবং আরেকটা হলো ইকোনমিক জিওগ্রাফি। এবার দেখা যাচ্ছে যে সর্বসাকল্যে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 40 মার্কের কোশ্চেন এবং আমাদের যেটা ইকোনমিক জিওগ্রাফি রয়েছে সেখান থেকে আমাদের 30 মার্কের প্রশ্ন আসবে, অর্থাৎ মোট আমাদের 70 মার্কের প্রশ্নটা আসবে। এবার আমরা চলে আসি আমাদের কোশ্চেন প্যাটার্ন, কোথা থেকে কি প্রশ্ন কিভাবে আসবে। দেখো, পাঠ্য বিষয় হিসেবে ভূগোল, প্রাকৃতিক ভূগোলের নীতি, এই যে দুটো চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার থেকে 7 মার্কের কোশ্চেন আসবে দুটো, 7টা আসবে এমসিকিউ, 4টে আসবে এসএকিউ, মোট হচ্ছে 24 মার্কের প্রশ্ন আসবে। বাড়িমণ্ডল ও জীবমণ্ডল, এখান থেকে আবারও বলছি বাড়িমণ্ডল ও জীবমণ্ডল, এখান থেকে এমসিকিউ আসবে 6টা, এসএকিউ আসবে 3টে, 7 মার্কের প্রশ্ন লিখতে হবে আমাকে একটা, মোট হচ্ছে 16 মার্ক। অর্থাৎ এই দুটো চ্যাপ্টার থেকে আমরা দুটো 7 মার্কের প্রশ্ন পাচ্ছি, আবার এই দুটো চ্যাপ্টার থেকে আমরা একটা 7 মার্কের প্রশ্ন পাচ্ছি। অর্থাৎ একটা পরিষ্কার যে এই জায়গাটায় কিন্তু আমরা একটা অর কোশ্চেন পাচ্ছি। নেক্সট দেখো, অরণ্য এবং মৎস্য, এই দুটো চ্যাপ্টার থেকে একটা 7 মার্কের প্রশ্ন পাচ্ছি, এমসিকিউ 4টে পাচ্ছি, 3টে এসএকিউ পাচ্ছি, মোট 14 মার্কের প্রশ্ন অরণ্য ও মৎস্য থেকে পাচ্ছি। সম্পদ আর ভূমির ব্যবহার ও খনিজ সম্পদ যে পার্টটা রয়েছে আমরা এখান থেকে 5টা এমসিকিউ পাচ্ছি, 4টে এসএকিউ পাচ্ছি এবং একটা 7 মার্কের কোশ্চেন পাচ্ছি, অর্থাৎ টোটাল মার্ক হলো 16। এবার দেখো এখানে যে আমি 7 মার্কের কোশ্চেন বলছি, একটা 7 মার্কের কোশ্চেন, এটা মাথায় রাখবে, শুধুমাত্র কিন্তু 7 নয়, এখানে কিন্তু পার্ট মার্কিং হতে পারে। যেমন সাপোজ এখান থেকে জীবমণ্ডল থেকে একটা প্রশ্ন তোমাকে এমনভাবে তুলে দিল যে উৎপাদক ও খাদকের পার্থক্য লেখো জীবমণ্ডলের, তারপরে এটা বলে তারপরে বললো যে জীবমণ্ডলের খাদ্য প্রবাহ ব্যাখ্যা করো, 2 + 5 মার্ক, মোট 7 মার্ক, এরকমভাবে তোমাকে দিয়ে দিতে পারে। অর্থাৎ এখানে কিন্তু যে 7 মার্কের প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্রেকিং হতে পারে। তাহলে দেখো ওভারঅল আমাদের যে বিষয়গুলোর দিকে নজর দিতে হবে সেটা হলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি বড় কোশ্চেন আমরা পড়বো বা কি কি ছোট টাইপের কোশ্চেন পড়বো, সেগুলোই হলো মূল বিষয়। তাহলে এবার আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হলো অধ্যায়ভিত্তিক কি কি প্রশ্ন আমাদের পড়তে হবে। আশা করি উপরোক্ত যে আলোচনাটা হলো, আমরা যে আলোচনা এতক্ষণ ধরে করলাম, এই আলোচনার মধ্যে তোমরা কিভাবে প্রশ্ন আসবে, কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসবে এবং কোন কোন চ্যাপ্টার শেষ মুহূর্তে আমরা ফাইনাল সিলেবাসের জন্য পেয়েছি বা ফাইনাল পরীক্ষার জন্য পেতে চলেছি সেটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একদম অধ্যায়ভিত্তিক কী কী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা পড়বো সেগুলো সম্পর্কে জানবো। একদম ফার্স্ট যেটা আমাদের রয়েছে দেখো, পাঠ্য বিষয় হিসেবে ভূগোল। তো এই যে পার্ট, এই পার্ট থেকে সাধারণভাবে বড় কোশ্চেন তেমন কিছু আসে না, আমরা একদম অধ্যায় ধরে ধরে বলবো, আলোচনা করবো, সেটা করলে আমাদের সব থেকে সুবিধা হবে। তো প্রথমেই দেখো, পাঠ্য বিষয় হিসেবে ভূগোল থেকে শর্ট টাইপের কোশ্চেন শুধুমাত্র আসে, এখান থেকে ব্রড টাইপের প্রশ্ন কিন্তু খুব একটা আসে না, যার জন্য বলবো যে এখান থেকে শুধুমাত্র শর্টগুলোই ভালোভাবে পড়বে। নেক্সট আমাদের রয়েছে দেখো প্রাকৃতিক ভূগোলের নীতি, এখানে কিন্তু একটা বিরাট বড় অংশ রয়েছে আমাদের প্রাকৃতিক ভূগোলের নীতির ক্ষেত্রে। তো এখানে প্রাকৃতিক ভূগোলের নীতি থেকে যে যে প্রশ্নগুলো তোমরা এবছরের জন্য বিশেষ করে পড়বে আমি তোমাদের বলে দিচ্ছি। বিগ ব্যাং কি, কান্টের গ্যাসীয় তত্ত্বটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ল্যাপ্লাসের নীহারিকা মতবাদ আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন বর্ণনা করো। চতুর্থ প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিন ও জেফ্রির জোয়ারি স্ফীতি মতবাদ সম্পর্কে আলোচনা করো। এই যে 4টে প্রশ্ন, এই 4টেই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমি আশা করছি যে এখান থেকে তোমরা একটা কোশ্চেন কিন্তু অবশ্যই পাবে। এছাড়াও তারপরের যে আমাদের অংশ রয়েছে এই চ্যাপ্টারেই, তোমরা যদি তোমাদের বইয়ে দেখো প্রিন্সিপাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, তখনই তোমরা কিন্তু পেয়ে যাবে এই যে পার্টগুলো আমি বললাম, অর্থাৎ আইসোস্ট্যাসিস, সিপোলার স্প্রেডিং, ড্রিফটিং অফ কন্টিনেন্টস, তারপরে প্লেট টেকটনিক অ্যান্ড আইল্যান্ড এরা, এই যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, তাছাড়াও তার পরবর্তী অংশের যে প্রশ্নগুলো পড়বে, সমুদ্র তলদেশের সম্প্রসারণ বা সমুদ্রবক্ষের বিস্তৃতি কি, এর সপক্ষে যুক্তিগুলি লেখো, সমালোচনা সহ পড়বে অবশ্যই। ওয়েগনারের মহাসঞ্চারণ তত্ত্ব বা এইরি ও প্রাটের সমস্থিতি মতবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। তারপরে সমস্থিতি কি, বিভিন্ন প্রকার পাত সীমান্তে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। এই যে পার্টগুলো পড়লাম আমি আশা করছি এখান থেকেও একটা কোশ্চেন পাবে, অর্থাৎ এখান থেকে একটা কোশ্চেন পাবে এবং এখান থেকে একটা কোশ্চেন পাবে, এবং দুটো প্রশ্নের সেটের মধ্যে একটা অর কিন্তু তোমরা অবশ্যই পেতে পারো। তবুও আমি বলবো যে কোনো কোশ্চেন বাদ দেবে না। এছাড়াও এই পার্ট থেকে কিছু কিছু টিকা খুব ভালোভাবে পড়ে রাখবে, তার মধ্যে অ্যাস্থনোস্ফিয়ার, বেনি অফ জোন, বৃত্তচাপীয় দ্বীপমালা, প্রতিবিধান তল, সাবডাকশন জোন, গ্রিজনি ও মহিবাবকীয় আলোড়ন,
ভূমিকম্পের কেন্দ্র ও ভূমিকম্পের উপকেন্দ্র। বোঝা গেল নিশ্চয়ই। আমরা প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ এই যে পাঠটা বললাম, এই পাঠ থেকে কি কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বো সেটা তোমাদের শেয়ার করলাম। এবার চলে আসি আমাদের তারপরের যে পার্টটা আমাদের মূলত বইয়ে রয়েছে, যেটা জিওমরফিক প্রসেস, সেটা কিন্তু সিলেবাসে নেই। এবং তারপরের যে মূল ইম্পর্টেন্ট পার্ট রয়েছে আমাদের, সেটা হলো বাড়িমণ্ডল। তো বাড়িমণ্ডল থেকে আমরা কি কি পড়বো আমরা একটু দেখে নিই। দেখো, বাড়িমণ্ডল থেকে সাধারণভাবে আমাদের যেটা রয়েছে সেটা হলো মহাসাগরের তলের ভূপ্রকৃতি, সামুদ্রিক অবক্ষেপ বা সঞ্চয়, সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, ঘনত্ব এবং সমুদ্র স্রোত। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব বড়, এবং আমাদের 11-এর সিলেবাসও আমরা জানি যে এতটাই বড় যে কিছু করার থাকে না। কিন্তু একটা কথা, বা এই জায়গাটার যে লজিকটা তোমাদের আমি ফার্স্ট বোঝালাম, সেটা কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে বুঝে নিতে হবে যে বাড়িমণ্ডল এবং জীবমণ্ডল, এখান থেকে একটা কোশ্চেন আসবে, এবং যতদূর সম্ভাবনা বাড়িমণ্ডলের প্রশ্নের সঙ্গে জীবমণ্ডলের প্রশ্ন থাকবে। অর্থাৎ কেউ যদি মনে করো যে বাড়িমণ্ডল পড়বো না, আমি শুধু জীবমণ্ডল পড়বো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা ফ্যাসিলিটি পেতে পারো। কিন্তু এই কথাটা 100% নিশ্চিত দিয়ে বলা সম্ভব নয় যে থাকবেই। বোঝা গেল কি বললাম? যার জন্য তোমাকে কিন্তু বেশি পড়তেই হবে। এবার আমরা জানি যে আমাদের বাড়িমণ্ডলে মূলত 3টি মহাসাগর নিয়ে আলোচনা করা হয়। তো যেভাবে প্রশ্নগুলো আমরা পড়বো, প্রশান্ত মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি আলোচনা করো, আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি আলোচনা করো, এবং ভারত মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি আলোচনা করো। এবার সামুদ্রিক অবক্ষেপ বা সঞ্চয় থেকে যে প্রশ্নগুলো পড়বো, দেখো, অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন সামুদ্রিক সঞ্চয় শ্রেণীভাগ করে আলোচনা করো। এখান থেকে কিছু কিছু টিকা আমাকে পড়তে হবে, যেমন মহিষোপান, মহিঢাল, মহিষোপান রিপিট হয়ে গেছে, তারপর সিন্ধুকর্দ, টেরোপড, গ্লোবিচারিনা, ডায়াটম, লেডুরারিয়ান, এবং আরেকটা যেটা শর্ট টাইপের কোশ্চেন, সমুদ্র সম্পদের গুরুত্ব কী। এই কটা প্রশ্ন হচ্ছে সামুদ্রিক অবক্ষেপ বা সঞ্চয় থেকে আমাকে রেডি করতে হবে। পরের পার্টে চলে আসি আমরা সমুদ্র জলের উষ্ণতা, লবণতা ও ঘনত্ব। এখানে যে প্রশ্নগুলো পড়বে, সমুদ্রের জলে উষ্ণতার তারতম্যের কারণ কি, সমুদ্র জলের উষ্ণতার আনুভূমিক ও উলম্ব বন্টন ব্যাখ্যা করো। তারপরে সমুদ্র জলে লবণতার নিয়ন্ত্রকগুলো কী কী। তারপরে লোহিত সাগরের জল ভারত মহাসাগরের জলের তুলনায় অধিক উষ্ণ কেন, এবং ভূমধ্য সাগরের জল আটলান্টিক মহাসাগরের তুলনায় উষ্ণ কেন। একই উত্তর হয়, ঘুরে ফিরে একটু অন্যভাবে লিখতে হয়। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে আসি আমরা সমুদ্র স্রোতের পার্ট। এখানে জাস্ট দুটোই প্রশ্ন আমাদের, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি, এবং আরেকটা হচ্ছে ভারত, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের স্রোতের বর্ণনা দাও। এবার দেখো, একটা কথা আমি তোমাদের বলে রাখি, এই যে পার্টটা আমরা বাড়িমণ্ডল দেখতে পাচ্ছি, এখান থেকে সাধারণভাবে আমাদের এমসিকিউ বা এসএকিউ এগুলো কিন্তু আসবেই। যার জন্য কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আমাদের একটু বেশি করেই পড়তে হবে। বিশেষ করে কোন সাগরে শীতল স্রোত, উষ্ণ স্রোতের নাম, প্রত্যেকটা শীতল স্রোতের নাম, প্রত্যেকটার উষ্ণ স্রোতের নাম। তারপরে এই যে পার্টগুলো, শর্ট টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর রয়েছে এই বাড়িমণ্ডলে, সেগুলো কিন্তু আমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এই হলো আমাদের বাড়িমণ্ডলের টোটাল পার্টগুলো আমরা বললাম। এরপরে আমাদের যে পার্ট রয়েছে সেটা হলো জীবমণ্ডল। বাড়িমণ্ডল থেকে আরও একটা প্রশ্ন রয়েছে, যেটা হলো সমুদ্র স্রোতের ওপর এল নিনো বা লা লিনার প্রভাব আলোচনা করো, এবং গায়ট কি। তো যাই হোক, এরপরে আমাদের যে পার্টটা রয়েছে যেটা হলো জীবমণ্ডল, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম অথবা রূপে আসতে পারে। তো যাই হোক, জীবমণ্ডল থেকে যে প্রশ্নগুলো আমরা এবছরের জন্য প্রিপারেশন নেবো বা এবছরের জন্য পড়বো, প্রশ্নগুলো তোমাদের একটু বলে রাখি। জীবমণ্ডলের বৈশিষ্ট্য লেখো বা জীবমণ্ডলের উপাদান সম্পর্কে আলোচনা করো। পরে প্রশ্ন, বাস্তুতন্ত্র কাকে বলে, একটি স্থলজ বা জলজ বাস্তুতন্ত্র উদাহরণসহ আলোচনা করো, বা বাস্তুতন্ত্রের উপাদান কি। পরে কোশ্চেন, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল কাকে বলে, শ্রেণীভাগ করে বর্ণনা করো। পরবর্তী কোশ্চেন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও দেখো, কিছু কিছু পার্থক্য দেখে রাখবে, উৎপাদক ও খাদকের পার্থক্য, খাদক ও বিয়োজকের পার্থক্য, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের পার্থক্য, এবং উৎপাদক ও বিয়োজকের পার্থক্য। এছাড়াও বাস্তুতন্ত্রের পিরামিড কাকে বলে, বিভিন্ন প্রকার পিরামিডের বর্ণনা দাও। এই যে প্রশ্নগুলো বললাম, আমি আশা করছি একটা প্রশ্নের ভেতরেই তোমরা কোনো না কোনো প্রশ্ন অবশ্যই পাবে, এবং কিছু টিকা এই জীবমণ্ডল থেকে তোমাদের পড়তে হবে। তার মধ্যে উৎপাদক, খাদক, বিয়োজক, 10% সূত্র, খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী কেন, বা এনপিপি বা জিপিপি কাকে বলে। এই যে প্রশ্নগুলো পড়লাম, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে অবশ্যই করে রেডি করতে হবে। এরপর চলে যাব আমরা এর পরবর্তী যে পার্ট রয়েছে, অর্থাৎ অরণ্য থেকে কি কি প্রশ্ন পড়বো এবং সম্পদ থেকে কি প্রশ্ন বলবো। আমি পরপর তোমাদের 3টে বিষয় বলছি। প্রথমে সম্পদটা বলছি, তারপরে আমি তোমাদের অরণ্যটা বলছি, এবং তারপর যথারীতি মৎস্য, এবং লাস্টে আমি ভূমির ব্যবহার সম্পর্কে বলছি। পরপর চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে শেয়ার করছি। তো প্রথমেই চলে যায় রিসোর্স থেকে আমরা কি কি পড়বো। দেখো, সম্পদের সংজ্ঞা দাও, সম্পদের বৈশিষ্ট্য লেখো, সম্পদের বিভিন্ন প্রকার শ্রেণীভাগ করো। দ্বিতীয় কোশ্চেন, সম্পদের কার্যকরী তত্ত্বটি আলোচনা করো। তারপরে কোশ্চেন, সম্পদ সৃষ্টিতে মানুষ, প্রকৃতি ও সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। পরে কোশ্চেন, সম্পদ সংরক্ষণ কাকে বলে, এর পদ্ধতি কি কি।
কিছু কিছু টিকা রয়েছে, যেমন সম্পদের বাধা বলতে কী বোঝো, সম্পদের প্রতিরোধ কী বা নিরপেক্ষ উপাদান বলতে কী বোঝো, এবং পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য। শুধুমাত্র রিসোর্স স্টাডিজ যেটা রয়েছে সেই জায়গাটা থেকে শুধু জাস্ট এই কটা কোশ্চেন তোমাকে পড়তেই হবে। আমাদের জিওগ্রাফির যা সিলেবাস রয়েছে তাতে করে প্রচুর প্রচুর কোশ্চেন আমাদের পড়তে হয়, এবং প্রচুর আমাদের সিলেবাস অনুযায়ী সেই হিসেবে আমাদের নম্বর অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেক কম। এটাই আমাদের জিওগ্রাফির মূল যে সমস্যা, কিন্তু কিছু করার নেই, আমাদের পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে। পরে যে পার্টটা চলে আসি আমরা অরণ্যের পার্ট। অরণ্যের পাঠ থেকে আমাদের যে প্রশ্নগুলো পড়বে, অরণ্য সম্পদ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি লেখো, কৃষি ও সামাজিক বনসৃজনের পার্থক্য লেখো, অরণ্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী, অরণ্যের গুরুত্ব কী। দেখো এই প্রত্যেকটা প্রশ্নই কমন দেবে সেটা কোনো কথা নাই, এর মধ্যে পার্ট পার্ট কিন্তু জয়েন্ট আকারে আসতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য, ভূমধ্যসাগরীয় অরণ্য, নাতিশীতোষ্ণ তৃণভূমি অরণ্য, ক্রান্তীয় অরণ্য এবং ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠার কারণ, বৈশিষ্ট্য ও ব্যবহার। তারপরে সরলবর্গীয় অঞ্চল কাষ্ঠশিল্পে উন্নত কেন। এরপরে চলে আসবো আমরা আমাদের পরবর্তী অর্থাৎ মৎস্য থেকে কী কী প্রশ্নগুলো আমরা পড়বো। দেখো, নাতিশীতোষ্ণ মৎস্যক্ষেত্রগুলি বিকাশ লাভের কারণ কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, জাপানে মৎস্যচাষের অবনতির কারণ কি, ভারতে মৎস্যচাষের বৈশিষ্ট্য বা উন্নতির কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, উত্তর পশ্চিম, পশ্চিম মধ্য ও দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র সম্পর্কে আলোচনা করো। তারপরে কোশ্চেন, উত্তর পূর্ব, পূর্ব মধ্য ও উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র সম্পর্কে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো না দেখতে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু তোমরা যদি একবার ম্যাপের মধ্যে বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নিতে পারো না, একটা প্রশ্ন বুঝলে এখানে তিনখানা কোশ্চেন ইজিলি তোমরা লিখতে পারবে। যে উত্তর পশ্চিম, পশ্চিম মধ্য, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র সম্পর্কে আলোচনা, তারপরে উত্তর পূর্ব, পূর্ব মধ্য, উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র সম্পর্কে আলোচনা, তারপরে পূর্ব পশ্চিম ভারত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র সম্পর্কে আলোচনা। এই যে তিনটে কোশ্চেনই কিন্তু একটু বুঝে নিলে নিজেরাই লিখে দেওয়া যায়। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যায়, মৎস্য শিকারের বিভিন্ন পদ্ধতিগুলো কী কী, তারপরে ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র উন্নত হওয়ার কারণ কী। এছাড়াও এই পার্টটার মধ্যে কিছু কিছু টিকা রয়েছে, অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস, ডেমার্শাল এবং পিলেজিক মাছ। এবার চলে আসবো আমরা লাস্ট আমাদের যে পার্টটা রয়েছে সেটা হলো ভূমির ব্যবহার ও খনিজ সম্পদের পার্ট। তো এখান থেকে কি কি আমরা প্রশ্ন পড়ব সেটাও একটু দেখে নেবো। তার মধ্যে আরেকটা বিষয় রয়েছে, সম্পদের মধ্যে আরেকটা যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে জল সম্পদ, সেটার প্রশ্নটাও শেয়ার করছি। তো ভূমির ব্যবহার থেকে একটা ইজি কোশ্চেন আমরা প্রত্যেকবার পাই। তো এই বছরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, আমেরিকা, কানাডা, চীন, জাপান, ব্রাজিল, ইউক্রেন, নিউজিল্যান্ডের ভূমির ব্যবহারের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, যে কোনো একটা ভালোভাবে। মানে এর মধ্যে কোনটা আসবে কোনো গ্যারান্টি নেই, মানে মোস্ট ইম্পর্টেন্ট সবকটাই, কারণ প্রত্যেকটাই বারবার কোনো না কোনো একটা রিপিটেশন হয়, কিন্তু এখান থেকে একটা আসবে এটুকু বলে রাখলাম। তারপরে চলে আসি আমাদের জল সম্পদ থেকে কী কী প্রশ্ন রয়েছে। দেখো, জলসেচের পদ্ধতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো, জল সংরক্ষণ কাকে বলে, পদ্ধতিগুলো কী কী, ভারতের জলসেচের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি লেখো, পাকিস্তান ও মিশরের জলসেচ ব্যবস্থা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এবার চলে আসি খনিজ ও শক্তি সম্পদ, আকরিক লোহা, তামা, ম্যাঙ্গানিজ, অভ্র, খনিজ তেল, কয়লা, সৌরশক্তি, জলবিদ্যুৎ, এর ব্যবহার এবং এর অর্থনৈতিক গুরুত্ব। ব্যবহারটা কিন্তু খুব ভালো করে পড়ো, কারণ ব্যবহার পরীক্ষায় খুবই আসে। এবং লাস্ট আর একটা তোমাদের বলবো যেটা, সেটা হচ্ছে এই যে প্রশ্নটা, অর্থাৎ আকরিক লোহা, তামা, ম্যাঙ্গানিজ, খনিজ তেল, কয়লার বন্টন শ্রেণীবিভাগ। দেখো এই বন্টন জিনিসটা, এই জিনিসটা পড়তে গেলে খুব কষ্ট হয়, মানে যারা পড়ে তারাই বোঝে যে এর কত বড় যন্ত্রণা। তো এইটাকে চেষ্টা করবে সবসময় অ্যাভয়েড করার, কারণ বন্টন মাথায় লোড নিতে গেলে মাথাটাই নষ্ট হয়ে যায়। সেটার ক্ষেত্রে একটু লক্ষ্য রেখে অন্য কোনো অরে যে প্রশ্নগুলো পাবো সেই প্রশ্নগুলো একটু করার চেষ্টা করবে। এছাড়াও যে টিকাটা সেটা হচ্ছে ওপেক, মধ্যপ্রাচ্যের তৈল বলয়, এটা কিন্তু রেডি রাখবে। আর দেখো এই পার্টটা থেকে দুটো ম্যাপ পয়েন্টিং আসে আবার, সেটাও কিন্তু তোমাকে দেখে রাখতে হবে কোথায় কোথায় কী কী রয়েছে, কিছু কিছু ম্যাপ পয়েন্টিং, যেটা আমি ক্লাস 11-এর ম্যাপ পয়েন্টিং, ক্লাস 11 জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং বলে সার্চ করবে, আশা করি পেয়ে যাবে জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আমাদের চ্যানেলে। তো এগুলো তোমাকে করতে হবে। দেখো এই হলো সর্বসাকল্যে আলোচনা, এবং কোন কোন প্রশ্নগুলো পড়বে সেটাও তোমাদের সামনে শেয়ার করলাম। এবার অনেকেই বলবে যে স্যার এ তো প্রচুর প্রচুর কোশ্চেন, কী করবো। দেখো একটাই উত্তর, কিচ্ছু করার নেই, প্রত্যেকটা জিনিস পড়তে হবে, কারণ জিওগ্রাফি সিলেবাস একটা লং সিলেবাস। আমি জাস্ট তোমাদের সামনে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে ধরলাম। আমি যদি মনে করতাম আরও বেশি কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করবো সেটাও করতে পারতাম, কিন্তু মোস্ট প্রবাবলি যে কোশ্চেনগুলো এর থেকে কমানো সম্ভব নয়, এবং এই প্রশ্নগুলো তোমায় কিন্তু ফাইনালের জন্য পড়তেই হবে, এটাই লাস্ট আমার উক্তি। এবং এগুলো যত তাড়াতাড়ি পারো নিজেকে রেডি করে ফেলো এবং ফাইনালের জন্য প্রিপেয়ার নাও। তো এই হলো সম্পূর্ণ আলোচনা এবং বিস্তারিত আলোচনা। এই আলোচনার মধ্যে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম, ধন্যবাদ।